হারিয়া কাদের বিতে আমি তারে এসেছি, একা একা কেউ নেই এখন বসে আছি মোমবাতি জ্বলছে। ওই ওই পাশে আলোর থেকে হ্যাঁ দাঁড়াও। এদিকে দেখাও স্যার, তোমার কেমন লাগতেছে এখানে এসে? হ্যাঁ তোমার কেমন লাগতেছে? হ্যাঁ দারুণ লাগতেছে, ঠান্ডা না? তো ফারিয়া কাদের তোমাকে সাক্ষাৎকার দিচ্ছে, ফারিয়া কাদের তোমাকে দাওয়াত দিল, তুমি চলে আসলা, কারণটা কি? কারণটা হৃদয়ের টান। আমি যে ও যে আমাকে মনে রাখছে, ও তো মনে রাখবে। ও একবার ক্লাসে বলছিল যে, আমি বলছিলাম যে বিয়েতে কিন্তু দাওয়াত দিস, যেখানেই থাকি না কেন দাওয়াত দেবো। আমি বলছিলাম যেখানেই থাকি না কেন আমি চলে আসবো। আজকে হসপিটাল থেকে চলে আসছি ওর। গুড। তো আমি তোমাকে অন্যান্য বিয়েতে এত যেতে দেখি নাই, কিন্তু এত মানে তোমার বোন অসুস্থ শুনলাম, সেখানে 5 দিন ধরে আসো, বাসায় যাচ্ছ না। 5 দিন ধরে আমি হসপিটালে এবং ওই পোশাকেই চলে আসছি আজকে। আজকে তুমি দেখতেছো আমার বিধ্বস্ত অবস্থা, এই পোশাকে আমি চলে আসছি যে না, ও বলছে আমাকে যেতে হবে। বিশাল ব্যাপার। তার মানে তোমার ছাত্রী তোমাকে অসম্ভব রেসপেক্ট করে এবং তোমাকে মনে রাখে, ব্যাপারটা কি তাই? না, ব্যাপারটা হচ্ছে যে ও তো আসলে আমাদের স্পেশাল একটা সব দিক থেকেই আচ্ছা। আমাদের খুবই আদরের, হৃদয়ের, এক কথা আদরের না, ও হৃদয়ের। তো সেই হৃদয়ের টান থেকে চলে আসছে আজকে যে যেতে হবে। আমি তো জানি যে সে আমেরিকায় রিসার্চ করতেছে, পিএইচডি। তোমার সাথে কি সম্পর্ক আছে ওখানে চলে যাওয়ার পরও? না, ওইভাবে তার সাথে মেসেঞ্জারে তার সাথে আমার, ও যখন যেদিন চলে যায় ওই দিন আমাকে বলছে যে স্যার চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম। তারপরে আমি মাঝে মাঝে দেখি ওর মেসেঞ্জারটা। তো ও যখন আমাকে একটু নক করলো যে স্যার কেমন আছেন, আসসালামু আলাইকুম, তখন আমি লিখলাম কিরে কী খবর, আর বিয়ে শাদির কী খবর। বিয়ে শাদিটাই মনে পড়ছে সবার আগে। বিয়ে শাদী মানে আমার কেমন যেন মনে হলো যে ও বিয়ে শাদির জন্য আমাকে নক করেছে। ও, বিশাল ব্যাপার। তার মানে আমার মনে হয় তুমি যে ক্লাসে যে কথা বলেছিলে ওটা ও না, মনে ওটা তো আমার মনের মধ্যে ছিল, ওটা আমার হৃদয়ের মধ্যে ছিল যে বিশাল ব্যাপার। ও আমাকে ডাকবেই। হ্যাঁ, তো ও আজকে ডাকবে, আমি আসবোই। আজকে বিয়েতে স্টেজে তো দেখলা ওকে, তো তোমার কাছে কি মনে হয় ওর সেই ও সেরকমই আছে, সহজ সরল সাধারণ সেরকম, ও সেরকম পোশাকে আশাকে কোনো হ্যাঁ। আতিশয্যতা বা ও ক্লাস শেষে মাঝে মাঝে সে হাত পেঁচায় ধরতো। হ্যাঁ হ্যাঁ, ও বলতো যে স্যার তো বাবার মতো, হ্যাঁ এভাবে ক্লাসের ভিতর থেকে হাত পেঁচায় ধরতো। হ্যাঁ, ওই পরশগুলো আসলে অনুভব করি এখন। রাইট। আজকেও কি তার মানে তার হাজবেন্ড? স্মৃতিগুলো আজকে অনেক দূরের আবার কাছে, আলো আঁধারির মধ্যে ফারিয়া কাঁধে আস্তে আস্তে মিশে যাচ্ছে। একটা সময় সে হয়তো মাঝে মাঝে আমাদের মনে করবে, হয়তো ভুলে যাবে, আবার মনে করবে, আবার ভুলে যাবে। তবে ও যে আমাদের ভুলবার না, এটা আজকে তোমার আমার উপস্থিতি, এটাই আমার উপলব্ধি হচ্ছে ও আমাদের মন থেকে আসলে ভুলবার না। ঠিক তাই। তাহলে দেখি এবার নাও আমার। হ্যাঁ, তাই তুমি একটু বলো যে তুমি আসলে ফারিয়া কাদেরের অনুষ্ঠানে এসে আমি তো তুমি পুরাই কেন আসলে, বা মানে কেনই বা আসলে, কেমনই বা লাগছে, আর ওকে প্রথম দেখায় তোমার অনুভূতিটা কি? প্রথম কথা হচ্ছে যে আমি সেই ক্লাসের তাহের স্যার হয়ে গেছি। মানে তাহের স্যার যেরকম ক্লাসে থাকা মানে একটু হাসি, একটু উল্লাস, হ্যাঁ। একটু লাফালাফি। আচ্ছা। তো আমার কাছে আসলে ওটাই মনে হয়েছে, কারণ ফারিয়া বিনতে কাদের একটা অন্যরকম জায়গা আমাদের স্টুডেন্ট হিসেবে। এবং সে আমাদেরকে যেইভাবে সেই ক্লাস 7 থেকে এইচএসসি পর্যন্ত যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে স্যার হিসেবে, বন্ধু হিসেবে, আমি তো মনে করি এখনও সে আমাদেরকে তাই মনে করে। এবং তার আজকে যে অনুভূতি, তার সাথে যে আমরা কথা বললাম, সে যেভাবে তার উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেই আগের মতোই। হয়তো বড় হয়েছে, হ্যাঁ, ক্লাস উঁচু ক্লাসে গিয়েছে, আমার কিন্তু সে এখনো ছোট। শিক্ষকতা জীবনে অনেক স্মৃতি তো আছে, অনেকগুলো স্মৃতি আছে, তার ভিতরে বহু স্মৃতি তো আসলে নাই, ভুলে গেছি। একটা লম্বা শিক্ষকতা জীবনে তো তোমার ক্লাসের পরে একবার ও তো তুমি যেভাবে ওদেরকে পড়াতে, যেভাবে ওদের স্কিলগুলো ডেভেলপ করতে, যেভাবে আমার যেটা মনে আছে যে একবার তুমি ওকে বকা দিছিলে যে ওর যে কাজ করার কথা ছিল সে সেভাবে করতেছে করে না। নেই, হ্যাঁ।
তা ও অঝরে কাঁদতেছিল তোমার সেই আচ্ছা। তোমার অল্প বকায় সে খুব অঝরে কাঁদছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কি ওই ক্লাসের পরে তুমি বুঝতে ক্লাসের পারছো? পরে ক্লাসের আচ্ছা। পরে ওই যে আচ্ছা, কিভাবে? তোমার ক্লাস ছিল? অফিসের ডেস্ক না, আমার ক্লাসেও না, অফিসের ডেস্কের পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলো কি, এটা আমার মনে নাই, বলো তো দেখি তাহলে। অঝরে কাঁদতেছিল। হ্যাঁ, হ্যাঁ, এবার ফুফাই ফুফাই কাঁদতেছিল। তা আমি চিন্তা করলাম যে সামান্য কথায় ও কেন ফুফাই কাঁদতেছে, হ্যাঁ? কারণটা কি? হ্যাঁ, কারণটা কি? তারপরে তো কারণটা আমি তখন বুঝতেছিলাম যে আমি তোকে চিনি ভিতর থেকে যে যে স্যারের ভিতর যে আমি যে পিছাই পড়তেছি, ও তো বরাবর আমরা যে ক্লাসে রেজাল্টের first একটা ছিল। লিস্ট দিতাম তাতে ওর নাম 1 নম্বরে এক থাকতো। নম্বর থাকতো। হ্যাঁ, এখন তো ওর নামটা যখন নিচের দিকে চলে গেছে, হ্যাঁ, তখন সেরকম একটা জায়গা থেকে। সেরকম একটা জায়গা থেকে তোমার কষ্টের জায়গাতে তুমি যেটা বকা দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ, ও যে সেটা উপলব্ধি করে কাঁদতেছে, আচ্ছা, এটাকে আচ্ছা। আমি তখন বুঝছিলাম যে আসলে অনেক উপরে যাবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, উপলব্ধি যার মধ্যে আছে, আচ্ছা আচ্ছা, ওর কান্নাটা বকার কান্না না, মানে ওর ব্যাপারটা কান্নাটা এরকম হচ্ছে যে না যে সে স্যারের যন্ত্রণা, আঘাতপ্রাপ্ত হয়েছে ওই জন্য না, স্যারের না না আমাদের যে স্যারের কষ্ট পাইছে। যন্ত্রণার উপলব্ধির কান্না, বিশাল ব্যাপার। কথাটা দারুণ, যন্ত্রণার উপলব্ধি। উপলব্ধির কান্না। তো সেই জায়গাটাই মানে ওই স্মৃতিটা আমি আসলে বলতে পারি না। বিশাল ব্যাপার, তোমার মনে আছে, আমার মনে হয়তো আছে মনে না, নেই। ওর অনেক স্মৃতি মনে আছে, তো তোমার স্মৃতির সাথে ওটা আমার বেশ, ওটাই বেশি করে আমার আরেকটা স্মৃতি মনে আছে, তোমাকে মনে আছে যে তুমি আর আমি কিন্তু ওই যে এসএসসির পরে বোধহয় গিয়েছিলাম ওর বাসায় একদিন, ওই যে ইয়েতে স্কাটনে যে যখন ছিল তারা, তখন তুমি স্কাটন না, ওই যে মগবাজার যে বাসা ছিল, মগবাজার তুমি আর আমি গিয়েছিলাম। তো মগবাজার তখন ব্যাপারটা একটু মনে আছে, তখন- বিশেষ করে বনানীতে একবার গিয়েছিলাম। বনানীতে হচ্ছে তোমার বিয়ের উপলক্ষে। কিন্তু এমনি যখন গিয়েছিলাম, হ্যাঁ। তো মনে আছে কি না, ওই যে আপা, আমি বলছিলাম যে কিরে তুই কি আমাদেরকে মনে রাখছিস, তখনও আমাদেরকে সেই 7 থেকে নিয়ে ইয়ে পর্যন্ত সবগুলো যতগুলো ক্রেশ দিয়েছে এসএসসি বা এইচএসসি, ওগুলো দেখিয়েছিল যে আপনি দেখেন তো এগুলো, হ্যাঁ সেখানে আপনারা আছেন না, সবসময় আপনাদের মনে রাখবেন। তো এইটা কিন্তু আমার মনে আছে আসলে। ও যখন বিয়ের দাওয়াত দিছে, আমার কিন্তু ওই জায়গাটা খুব খুব অনুভূতিতে রাখছে, যে ও তো আমাদেরকে বলেছিল যে স্যার সবসময় আমরা আপনাদের দুজনকে রেখেছি বাংলা আর ইংরেজি স্যার হিসেবে, এবং আপা তো খুবই সবসময় একটা কৃতজ্ঞতা প্রকাশ করতো। তো সেই জায়গাগুলো আসলে মনে পড়ে আজকে আসে। ওর আর একটা স্মৃতি মনে পড়ে, সে হচ্ছে যে ভাগ্নের বিয়েতে ওর যখন দাওয়াত দিয়েছিলাম, হ্যাঁ, ও কিন্তু ইসের থেকে আইআইটি থেকে ও ডাইরেক্ট চলে এসে হ্যাঁ বাসায় না বসে হ্যাঁ, বিয়েতে ও অ্যাটেন্ড করছিল, সরাসরি সরাসরি attend শুনছি, করছিল। সরাসরি। এইগুলো স্মৃতি বিশাল সব ব্যাপার। সবকিছু মিলায় আমরা দোয়া করি তার- আসলে হ্যাঁ। ও অনেক বড় হবে ইনশাল্লাহ, এবং জগৎকে জয় করবে, দুনিয়াতেও সে বড় হবে এবং আখেরাতেও। কারণ এই মানুষগুলোর জন্য আসলে শিক্ষকদের যেমন দোয়া থাকে, একই সাথে এই মানুষগুলো বড় মনের হওয়ার কারণে দুই জগতেই বড় হয়, তো সেই দোয়াই থাকবে। এইটাই। আর শিক্ষকতা জীবনে আমাদের যে স্টুডেন্ট নিয়ে আমাদের কিছু কিছু গল্প তৈরি হয়, হ্যাঁ, সেই গল্পগুলো আমরা ক্লাসে উপাদান হিসেবে স্টুডেন্টের right. অনুপ্রেরণার জন্য আমরা ব্যবহার করি। রাইট। ও তো একটা আগামী সেই- দিনগুলোতে ফারিয়া কাদের আমাদের সেই একটা Right, right, শিক্ষক তুমি হিসেবে সঠিক আমাদের বলেছো। অনুপ্রেরণার একটা গল্প হয়ে সঠিক বলেছো। ক্লাসে আবার উপস্থাপন হবে। এই অনুভূতিটাই আমার আজকে মনে হচ্ছে তো বেশি বেশি। সাথে সাথে আমি একটা কথা বলে রাখি, আমিও কিন্তু তোমার গল্প করি আমার ক্লাসে, বন্ধু আমার হিসেবে। গল্প? হ্যাঁ, আচ্ছা। আমার বন্ধু মানুষ এবং ভালো লিখে, ভালো বাংলা জানে। আমি তো, তুমি জানোই, সবসময় আমি বলে আসছি আচ্ছা। তুমি বাংলা ভালো জানো, সেই জায়গাটা ক্লাসে উদাহরণ দেই। এবং তোমার যে যোগ্যতা আছে, বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডে তোমার যে একটা অবদান বা একটা উঁচু পর্যায়ে কাজ করো, সেই জায়গাগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় আমি আসলে বলতে চাই, কিন্তু সাধারণভাবেই চলে, কোনো উচ্ছ্বাস নাই বা কোনো অতিরঞ্জন নাই, খুব স্বাভাবিক সাধারণভাবেই চলে। এবং তুমি যে খুবই চুপচাপ প্রকৃতির মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ, আর সেই ব্যাপারটাও আমার খুব ভালো লাগে। তো এটা আমি বলি। তো আসলে উদাহরণ তো মানুষ ক্লাসের ভিতরে হয় তখনই, যেটাকে মানে মহৎ কিছু থাকে আলোচনা করার, তো সেই জায়গাগুলো আসলে থাকলেই করা যায়। তা আমাদের ছাত্রীদের কথাও যেরকম আমরা অনেক সময় কোনো কোনো জায়গা থেকে অনেক জায়গায় আঘাত পাইও থাকি, আমরা হয়তো ওগুলি অনুভূতি শেয়ার করি না। তবে যে জায়গাগুলো আমাদের খুব মহৎ করে তোলে, আমাদেরকে খুব স্মৃতির জায়গায় নিয়ে যায়, সেগুলো নিয়ে আমরা তোমার সাথে আমার একটা বড় স্মৃতির ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এক জায়গায় বসতাম, আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম। তো কথা তো সবার সাথেই বলা যায়। Right. তো একটা হচ্ছে যে একটা হচ্ছে কথা বলা, আর একটা হচ্ছে ভিতর থেকে কথাগুলো উপলব্ধি করা, শোনা, বা একটা বিষয় নিয়ে, বিষয়ের গভীরতা নিয়ে তুমি আমি যে শ্রোতা, হ্যাঁ হ্যাঁ আমি যেটা আমার উপলব্ধিগুলো তুমি যেভাবে শোনো, হ্যাঁ, অসীম আগ্রহ জাগে তোমার মধ্যে সবসময়, আবার সবসময়। সবসময়। আমি এটা খেয়াল করছি যে আমি কোনো কিছুর একটা ব্যাখ্যা দিলে তুমি সেটা খুব উদ্গ্রীব হয়ে শোনো। এটা আমার জীবনে কয়েকটা স্টুডেন্টের মধ্যে পাইছে, হাতে গোনা 2-3 স্টুডেন্টের মধ্যে পাইছে। আর আমার টোটাল সার্কেলের মধ্যে, আমার কোনো বন্ধুর সার্কেলের মধ্যে আমি পাইনি, এটা টোটালি পাইনি, মানে জিরো। উপর উপর শুনে চলে গেছে। না, তারা এটা মানে তাদের একটা হচ্ছে যে
কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, কেউ পান্তা ভাত খাচ্ছে, কেউ খিচুড়ি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন পান্তা ভাতের পার্টি তো আর বিরিয়ানি খাইতে পারতেছে না। না হ্যাঁ, তো বিরিয়ানি সে অল্প একটু ধুয়ে সে উঠে চলে যাচ্ছে, এরকম মানে এরকম। কিন্তু তোমার সাথে আমার যে যে বন্ডিংটা সেটা ক্লাসের হচ্ছে পরে যে- আমরা বুঝতাম। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যখন বিশেষ করে লিটারেচারের বিষয়গুলো যখন রাইট আমরা রাইট। আলোচনা করতাম, এবং তোমাকে আমি তখন- সঠিক একটা তুমি স্মরণ করে দিলাম, সেটা হচ্ছে যে আমি একদিন ওই যে জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটা আমাদের ইংরেজি টেক্সট আকারে ছিল। তা আমি ওইটার কিছু লাইন শেষের দিকে আমি বুঝতে পারিনি। তখন আমি ওই যে আমাদের যে বেতের সোফাটা ছিল, তো ওখানে বসে আমি তোমাকে বলেছিলাম যে শাহজালাল, এই জায়গাটা আমি বুঝতেছি না। তখন ওই জীবনানন্দ দাশের কবিতায় তৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, এই কথাটা আমি বুঝতেছিলাম না। তখন আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি শাহজালাল, কি ব্যাখ্যা? ওই লাইনটা জিজ্ঞাসা করছিলে, আর একটা হচ্ছে যে ছিন্ন খঞ্জনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাখ্যাটা কিন্তু আমি এখনো দিই। এই যে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই, বাংলার নদীমাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে। কেঁদেছিল পায়ে। এই কথাটা তুমি যখন আমাকে বুঝাই দিচ্ছ, এরপর থেকে আমি এখনও ওই ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি, এবং বাচ্চারা কিন্তু খুবই ডিপলি নিচ্ছে। এবং আরও একটা কথা তুমি গভীরভাবে বলছিলা যে আসলে জীবনানন্দ দাশ শুধু এখানে বাংলার সুখানুভূতি বা সৌন্দর্যের কথাই বলে নাই, সেখানে যে সেই তৎকালীন সময়ে যে রাজা বা জমিদাররা ছিল, এবং সেখানে যে নারীদের একটা অবস্থান ছিল, একটা নেগেটিভ মানে ইম্প্যাক্ট ছিল, যেক্ষেত্রে বিশেষ করে নারীদেরকে ব্যবহার করা। তো যেরকম আমরা ওই যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ওই যে নিম 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 গাছ, নিম নিয়ে যে একটা ইয়ে ছিল না, এটাকে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তোমার মনে পড়ে? এসএসসির যে পাঠ্যবইয়ের SSC মধ্যে নিম গাছ। নিম হ্যাঁ, গাছ, এটা নিম বলাইচাঁদের না? হ্যাঁ, বনফুল। হ্যাঁ, ওইখানের কনসেপ্টটা কিন্তু এই কবিতার ভিতরে শেষের দিকে এক সেন্সে আসে আরেকটা ব্যাখ্যা দিলে। এরকম কথাও কিন্তু আমি তোর থেকে শুনছি। মানে একটা ডিফারেন্ট আইডিওলজি বা একটা চিন্তার জায়গা কিন্তু তুমি অনেক সময় করো বিভিন্ন জায়গায়। যেমন কিছুদিন আগে কিন্তু তুমি আমাকে ওই যে নজরুলের বিদ্রোহী কবিতায় সেখানে তুমি একটা লাইনের ব্যাখ্যা দিয়েছো, যেটা আমি কখনোই শুনি নাই এবং বুঝতেও পারিনি। ওই লাইনটা ওই যে তুরি আনন্দে ছুটে চলে তুরি আনন্দে ছোট চলি। হ্যাঁ, তো এই না, এখানে ব্যাখ্যাটা উন্মাদ বলতে আমরা সাধারণ পাঠক বা গভীর পাঠক সবই উন্মাদ বলতে এক ধরনের বিদ্রোহী আচরণটাকে বোঝে। হ্যাঁ, যে আমি সহসা মানে চিনেছি, আমার খুলে গিয়েছে সব বাদ। এরা জাগতিক কিছু তাদের অধিকার এর জায়গা থেকে নিজেকে চেনার জায়গা থেকে বড়জোর তারা তোমার ওই সক্রেটিসের নিজেকে জানো এরকম একটা উপলব্ধি থেকে তার ব্যাখ্যাটা যায়। কিন্তু এর গভীর তলের যে ব্যাখ্যা, বিশেষ করে তুরি আনন্দের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আসলে কেউ ওইভাবে উপলব্ধিটা করে না বা ভাবেও না। তো নজরুলের এই ভাবনাটা যখন আসে, তখন নজরুলের যে একটা অসীম একটা যে তার যে জগৎ জীবন এবং আত্মা সম্পর্কে তার যে ধারণা ছিল, সেই সাধনার জায়গাটা আসলে এখানে উঠে আসছে।